4G স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ন্যারেশন করছিলাম লাস্ট ক্লাসে, তাই না? জি স্যার, কিন্তু স্যার ওইটা না শর্ট সিলেবাসে নেই। তাই নাকি? তোমাদের কি ন্যারেশন বাদ দেওয়া হয়েছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে হলো তাহলে আমরা অন্য কোনো গ্রামার করি। তোমার কি চেঞ্জিং সেন্টেন্স তো তোমাদের আছে নাকি? মানে ট্রান্সফরমেশন আছে না তোমাদের? জি স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা রিটেন পার্ট কি অবস্থা? মানে রিটেন পার্ট কি কিছু পড়াশোনা করছো? রিটেন পার্ট স্যার বলো। স্যার আমাদের না মানে চেঞ্জিং সেন্টেন্স নেই। আচ্ছা, দেখো যে আমি কি কি আছে কি নেই আমি একটু স্ক্রিন শেয়ার দিয়েছি, এটা একটু সবাই খেয়াল করো। আমাদের আছে হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক আছে, উইথ ক্লুজ আছে, তারপর হচ্ছে তোমার উইদাউট ক্লুজ আছে, টেবিল আছে, সাবস্টিটিউশন, রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে, চেঞ্জিং সেন্টেন্স রয়েছে, হ্যাঁ, ট্রান্সফরমেশন আছে, কমপ্লিটিং সেন্টেন্স আছে, সাফিক্স প্রিফিক্স আছে, ট্যাগ কোয়েশ্চেন আছে, পাংচুয়েশন আছে। এই তো 8টা আইটেম আছে। তোমার 3টা আইটেম বাদ গিয়েছে। বাদ গিয়েছে হচ্ছে তোমার ন্যারেশন, তাহলে বাদ। আর বাদ গিয়েছে হলো 3 4। ভয়েস। আরে ভয়েস চেঞ্জ তো চেঞ্জিং সেন্টেন্সের ভেতরেই আছে। স্যার কানেক্টরস। হ্যাঁ, কানেক্টরস বাদ দিয়েছে 2টা। আরেকটা আইটেম বাদ দিয়েছে 3টা। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জিং সেন্টেন্সের ভিতরেই তো মানে থাকে, সো ওইটা বাদ। স্যার কিন্তু এখানে 6 2 পার্ট দেওয়া। আচ্ছা, এর জন্যই ঝামেলা হয়েছে, বুঝতে পেরেছি। তাহলে এটা হবে হলো 7, হচ্ছে 8, হচ্ছে 9। তো 2টা আইটেম বাদ গিয়েছে অনলি। তোমার বাদ গিয়েছে কানেক্টরস আর হচ্ছে ন্যারেশন, এই 2টা বাদ গিয়েছে।
তো ওই দুটো বাদ যাওয়ায় আমাদের হচ্ছে মার্কস বেড়েছে, মানে 10। তো রাইট ফর্ম অফ ভার্ব আগে 5 ছিল, এখন 5 বেড়েছে। আর হচ্ছে তোমার ট্যাগ কোয়েশ্চেনে 2 বেড়েছে, সাফিক্স প্রিফিক্সে 2 বেড়েছে, তার কত হলো 4, আর 1 বেড়েছে হচ্ছে টেবিলে। এই টোটাল 10 মার্কস। যে 10 মার্কস হচ্ছে তোমাদের মানে কমেছে, ওই 10 মার্কস এখান দিয়ে বেড়েছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা কি এখন ট্যাগ কোয়েশ্চেন করব, নাকি সাফিক্স প্রিফিক্স করব, না রাইট ফর্ম ভার্ব করব? দ্রুত বলো কোনটা করা যায়। Form of verb. আচ্ছা, নুসরাত জাহান বলেছে রাইট ফর্ম অফ ভার্ব করার জন্য। ঠিক আছে, চলো আমরা তাহলে রাইট ফর্ম অফ ভার্ব করি। সবাই চ্যাট বক্সে হাজিরাটা দিয়ে দাও, কুইক। চ্যাট বক্সে হাজিরাটা দিয়ে দাও সবাই। ওকে, স্ক্রিন কি দেখতে পাচ্ছ? Sir. জি স্যার। চ্যাট বক্সে সবাই হাজিরাটা দিয়ে দাও চ্যাট বক্সে। আর বুঝে বুঝে করো, কখন এস বাই এস হবে, কেন হবে, কেন আইএনজি হবে, এগুলো সব বুঝে বুঝে করবো আর কি। না বুঝলে আমি বুঝিয়ে দিব। চ্যাট বক্সে এখনো হাজিরা দাওনি 4 জন। কোন 4 জন দাওনি?
অ্যাটেন্ডেন্স এখনো 4 জন দাওনি তোমরা। আচ্ছা মিমি, প্রথমটা তুমি বলো তো। মিমি, প্রথম লাইনটা পড়ো, পড়ে একটু অ্যান্সারটা বলার বুঝিয়ে দাও। Traffic jam is a common affair in the big cities of our countries. আচ্ছা বলো, ইজ Traffic jam হলো ইজ কোথা থেকে এসেছে? ইজ বাংলা বলার দরকার নেই, মানে ব্যাখ্যাটা। টু বি থেকে এসেছে ইজ, আর স্যার ট্রাফিক জ্যাম হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে ভার্ব হয় তাই। আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা বি নাম্বারটা কে বলতে পারবে? বি কে পড়তে পারবে? বি নাম্বারটা বলো। দিস প্রবলেম কে বলবে বলো? একজনও পারবে না তোমরা কেউই? বলো, যেভাবে ট্রাই করো। আমি বলি, হ্যাঁ বলো। This problem is the ultimate consequence of rapid growth of population and the number of vehicles. তার মানে এখানে আবারও বি ভার্বের জন্য ইজ হবে, তাই তো? Yes, sir. আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে অ্যান্সার বাংলাটা কি হলো? দিস প্রবলেম, এই সমস্যা, ইজ দ্য আলটিমেট কনসিকুয়েন্স। আলটিমেট কনসিকুয়েন্স মানে হচ্ছে চূড়ান্ত ফল। কিসের ফল? অফ র্যাপিড গ্রোথ অফ পপুলেশন। এই যে যে জনসংখ্যা, হ্যাঁ, এই বিশাল জনসংখ্যার যে বৃদ্ধি এবং এত বেশি জনসংখ্যা, এত বেশি সংখ্যা যে যানবাহনের বৃদ্ধি, এইটারই হচ্ছে ফল হচ্ছে তোমার এই ট্রাফিক জ্যাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। সি নাম্বারটা আরেকজন বলো। সি। বলো কে কে পারে, বলো। মোস্ট অফটেন দিস প্রবলেম কে পারে? ট্রাই তো করতে হবে নাকি? চুপ করে বসে থাকলে তো হবে না, কথা বলো। নাবিলা পড়ো তো তুমি। স্যার আমি বলবো। হ্যাঁ বলো। Most often this problem occurs in the congested areas. স্যার এখানে this problem হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই অকারের সাথে এস যুক্ত হয়েছে। আর অকার শব্দের অর্থ হচ্ছে ঘটা। তাহলে মোস্ট অফটেন, প্রায়, দিস প্রবলেম অকার্স, এই সমস্যাটি ঘটে ইন দা কনজেস্টেড এরিয়াস, সংকীর্ণ এলাকায়, মানে যেখানে চাপা এলাকা, সেখানে। চাপা এলাকা মানে যে রাস্তাঘাটগুলো যেখানে সংকীর্ণ, সেই সব এলাকাতে হচ্ছে এই ট্রাফিক জ্যামটা ঘটে। ওয়ার, যেখানে দ্য রোডস আর ভেরি ন্যারো। কনজেস্টেড এরিয়া যেখানে রাস্তাগুলো খুবই সংকীর্ণ, হ্যাঁ,
সেই জায়গায় হচ্ছে ট্রাফিক জ্যাম গুলো ঘটে। আচ্ছা, তাহলে সুমাইয়া পরেরটা বলো, ডি নাম্বার, ওভারটেকিং। Overtaking tendency also causes traffic jam. হ্যাঁ, ওভারটেকিং টেন্ডেন্সি অলসো কজেস ট্রাফিক জ্যাম। আচ্ছা, তাহলে ওভারটেকিং টেন্ডেন্সি কি? সেটা হলো তোমার হচ্ছে ওভারটেক করার, একজন আরেকজনকে ছাড়িয়ে যাবে, আগে যাবে, এই যে টেন্ডেন্সি, এটা কি করে? অলসো কজেস, কজের সাথে এস বাই এস কেন হলো সুমাইয়া? সুমাইয়া, কজের সাথে এস কেন হলো? আচ্ছা, কে বলতে পারবে বলো তো, কজের সাথে কেন কজেস হলো? রাইট ফর্ম অফ ভার্ব এই ব্যাখ্যা সহ পারতে হবে, তার মানে কিন্তু তোমার রাইট ফর্ম ভার্ব কিন্তু হবে না ভালো আর কি। বলো, একজন বলো, ভার্বের সাথে এস বাই এস কখন হয়? কাজী আরিশা বলো, ভার্বের সাথে এস বাই এস কখন হয়? স্যার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো। হ্যাঁ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। এখানে ওভারটেকিং টেন্ডেন্সি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, থ্যাংক ইউ। এখন আসলে হচ্ছে সাম ড্রাইভার্স ড্যাশ দ্য ট্রাফিক রুলস। আচ্ছা, এটা তাহলে নীরা বলবে। Some drivers do not obey the traffic rules. আচ্ছা, সাম ড্রাইভার্স ডু নট অবে, কিছু ড্রাইভার আছে তারা হচ্ছে ট্রাফিক নিয়মকে মেনে চলে না। যদি এটা সাফিক্স প্রিফিক্স হতো তাহলে কিন্তু ডু নট অবে দেওয়া যেত না। তাহলে কি দিতাম সাফিক্স প্রিফিক্স এর ক্ষেত্রে যদি এখানে অবে থাকতো? ভেরি গুড, ডিসঅবে হতো আর কি, সাম ড্রাইভার্স ডিসঅবে। সো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে সাফিক্স প্রিফিক্স এর নিয়ম খাটালে হবে না, এটাকে দিতে হবে ডু নট অবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রভা বা প্রজ্ঞা একজন বলো, প্রজ্ঞা বলো পরেরটা, এফ নাম্বার কি হবে? দে ড্যাশ দ্য ভেহিকলস কেয়ারলেসলি। And they drive the vehicles carelessly. ওকে, তারা কি করে? যানবাহনগুলো কেয়ারলেসলি মানে সতর্কহীন ভাবে, অসতর্ক ভাবে গাড়ি চালায় আর কি। তারপর এটা দেখো, ট্রাফিক জ্যাম গ্রেট সাফারিংস। ট্রাফিক জ্যাম কি করে? অনেক কষ্ট ঘটায় টু দ্য অ্যাম্বুলেন্স ড্যাশ পেশেন্টস। এইটা কিন্তু তোমাকে একটু বুঝে বুঝে করতে হবে, লাস্টেরটা বিশেষ করে। কে বলতে পারবে এটা? জি আর এইচ। এখন যতগুলো করেছো তার মধ্যে একটু কঠিন হচ্ছে এইচ নাম্বারটা। কঠিন মানে হচ্ছে কম্পারেটিভলি গ্রামাটিক্যাল একটা ব্যাখ্যা রয়েছে এটাই। কে বলতে পারবে? স্যার আমি বলি, হ্যাঁ, সুমাইয়া বলো। traffic jam causes great sufferings to the ambulance carrying patients. আচ্ছা, আমি কেন স্যার এখানে বলেছি হচ্ছে এইচ হয়েছে কারণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর পরেরটাই ক্যারিং হয়েছে কারণ হচ্ছে স্যার ডাবল ভার্ব আছে। ভেরি গুড, এক্সেলেন্ট বলেছো তুমি আর কি, মাশাআল্লাহ। এইটাই হলো ব্যাখ্যা। অনেকে কিন্তু এগুলো ওই বারবার করে শেখানোর পরও অনেকে মনে রাখতে পারে না আর কি। প্রথম কথা হচ্ছে ট্রাফিক জ্যাম হচ্ছে এখানে সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বাই এস হবে। সো কজেস হলো, ট্রাফিক জ্যাম কজেস গ্রেট সাফারিংস। এখন কিভাবে বুঝবো যে স্যার এটা কজেস হবে? অর্থ বুঝে এটা, এর জন্য বাংলা অর্থ বুঝতে হবে। কেমন? ট্রাফিক জ্যাম গ্রেট সাফারিংস, অনেক কষ্ট কি করে? ঘটায়। টু দ্য অ্যাম্বুলেন্সেস, ওই অ্যাম্বুলেন্সে কষ্ট ঘটায়। ক্যারিং পেশেন্টস, যে অ্যাম্বুলেন্স রুগী বহন করছে। এখানে ক্যারিং কেন হলো? কারণ আগের ভার্বের হচ্ছে কজ আছে, একটা ভার্ব, একই বাক্যে দুই ভার্ব থাকলে পরেরটার সাথে আইএনজি হয়, তাই এটা ক্যারিং হয়েছে। অফিস গোয়ার্স অ্যান্ড স্কুল গোয়িং চিলড্রেন, অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিশুরা অলসো ড্যাশ লট, এটা হবে সাফার লট ডিউ টু ট্রাফিক জ্যাম, তারাও কষ্ট ভোগ করে অনেক বেশি ট্রাফিক জ্যামের কারণে। However, this problem to an extent by imposing traffic rules strictly, দেখো this problem এই সমস্যাটি to an extent by imposing আরোপ করে ট্রাফিক রুলস ট্রাফিক আইন স্ট্রিক্টলি কঠোরভাবে ট্রাফিক আইন প্রয়োগ করে
এই প্রবলেমটাকে কি করা যায়? should be solved. শুড বি সলভ নাকি ক্যান বি সলভড, কোনটা? এটা কি মানে উচিত লিখবো নাকি সমাধান করা যায়? আমরা তো সমাধান দিচ্ছি, এখানে পারফেক্ট অ্যান্সারটা হবে ক্যান বি সলভড, ঠিক আছে? দিস প্রবলেম ক্যান বি সলভ টু অ্যান এক্সটেন্ট, এই প্রবলেমটা বহুলাংশে সমাধান করা যায় বাই ইম্পোজিং ট্রাফিক রুলস স্ট্রিক্টলি। তবে শুড বি সলভ দিলেও উত্তর একেবারেই যে হবে না সেটা না, শুড বি সলভ দিলে উত্তর হবে, কিন্তু ক্যান বি সলভ হচ্ছে পারফেক্ট অ্যান্সার হবে আর কি। এই যে দেখো এইটাকে কেন ক্যান বি সলভ হলো, কারণ এইখানে এই প্রবলেমটা সলভ করবে কিসের দ্বারা? বাই ইম্পোজিং ট্রাফিক রুলস স্ট্রিক্টলি, কঠোরভাবে আইন প্রয়োগের মাধ্যমে। সাবজেক্ট কিন্তু দিস প্রবলেম, তো প্রবলেম তো আর নিজে নিজেকে সলভ করতে পারে না, প্রবলেম সলভ হবে কোনো কিছুর দ্বারা, এই যেমন আইন প্রয়োগের দ্বারা, তাই এটা প্যাসিভ। আর যখনই প্যাসিভ হবে তখন হবে মডালের ক্ষেত্রে মডাল দিয়ে তারপরে বি তারপরে ভার্ব থ্রি। যেহেতু অর্থটা এরকম দাঁড়াবে যে প্রবলেমটা সমাধান করা যেতে পারে অথবা এই প্রবলেমটা সমাধান করা উচিত, পারে বললে ক্যান বি, উচিত বললে শুড বি, তারপর দিতে হবে ভার্ব থ্রি। সবাই একটু এক নজর খেয়াল করো যে এই 10টার প্রত্যেকটার ব্যাখ্যা তোমরা ক্লিয়ার হয়েছো কিনা, ব্যাখ্যাগুলো না জানা থাকলে এখন আমাকে জানাও। কোনটার ব্যাখ্যা যদি এখনো বুঝতে অসুবিধা হয় যে স্যার এটা কেন হয়েছে, আছে এরকম কোনটা ব্যাখ্যা জানা লাগবে? No, sir. ওকে, ঠিক আছে, তাহলে তোমরা আরেকটা দেখো। তাহলে সুন্দর করে স্টার্ট করো তোমরা, একদমই সহজ, জাস্ট গ্রামাটিক্যাল রুলস গুলো একটু বুঝে বুঝে করবে, তাহলে দেখবে যে হয়ে গিয়েছে আর কি। দেখতে পাচ্ছ সবাই স্ক্রিন? কাজী নজরুল Yes, ইসলাম, sir. ওকে। Sir, in-group মানে কি? Sir, ওয়ার্ড মিনিং এর সমস্যা আছে কারো? sir, in-group মানে কি? এনগালফ মানে হচ্ছে গ্রাস করা, এনগালফ হচ্ছে গ্রাস করা। ডাউন ট্রোডেন অর্থ কি? ডাউন ট্রোডেন মানে হচ্ছে পদদলিত, অসহায় মানুষ যারা অন্যের পায়ের নিচে থাকে আর কি, পায়ের নিচে মানে যাদেরকে মানুষ দমিয়ে রাখে,
সেই দমে থাকা মানুষগুলোকেই ডাউন ট্রোডেন পিপল বলা হয়, পদদলিত মানে হচ্ছে সাধারণ মানুষ যারা আর কি। প্রথমটা কে পারে? প্রথমটা কে পেরেছে বলো তো দেখি। পার্টিসিপেট করতে হবে কিন্তু, হ্যাঁ, চুপ করে বসে থাকলে হবে না। প্রথমটা কে পারে? ইউ মাস্ট হ্যাভ। স্যার হার্ড। আচ্ছা, হার্ড। হার্ড হবে। ব্যাখ্যাটা কি হার্ড হওয়ার পেছনে? স্যার হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস আচ্ছা, ভেরি গুড। হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্ব 3। ওকে, ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তোমরা অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে। হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট, এটা তো একদমই সহজ। বি ভার্বের জন্য ইজ হবে এখানে। হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের জাতীয় কবি। এইটাই হলো একটু ব্যাখ্যা আমার জানতে হবে। কে পারে এটা ব্যাখ্যা সহ? বলো, পারো তোমরা? অবশ্যই পারো, কেউ না কেউ। নন। ওকে, ইজ নোন। ইজ নোনের ব্যাখ্যাটা কি? স্যার এখানে স্যার একটু প্যাসিভ হিসেবে বোঝানো হয়েছে যে উনি লেভেল পয়েন্ট হিসেবে পরিচিত কিন্তু আমাদের দ্বারা, তাই স্যার এটা প্যাসিভ সেন্সে হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বাকিরা বুঝতে পেরেছো তোমরা? দেখো আবার একটু বুঝিয়ে দিই আমি, সবাই একটু বুঝো সুন্দর করে। হি হি হচ্ছে কাজী নজরুল ইসলাম অ্যাজ এ রিবেল পোয়েট অ্যাজ ওয়েল। রিবেল পোয়েট হচ্ছে বিদ্রোহী কবি, তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত। তো আমি পরিচিত লিখতে হবে আই এম নোন। আমি পরিচিত কার দ্বারা? মানুষের দ্বারা, কারো দ্বারা। তো সেও পরিচিত কারো দ্বারা, তাই তার ক্ষেত্রে তিনি যেহেতু অন্যের দ্বারা পরিচিত, সেজন্য এটা লিখতে হবে প্যাসিভে। আর প্যাসিভ করতে হলে তোমার প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর প্লাস ভার্ব 3 বসে, তাই এটা লিখতে হবে ইজ নোন। ইজ নোন, তিনি রিবেল পোয়েট হিসেবে পরিচিত, ইজ নোন। আর যদি আমরা এখানে নোজ দিতাম তাহলে হতো তিনি জানেন। তিনি জানেন, তাহলে তো হতো না। তো তিনি জানেন অর্থে না, এটা হচ্ছে তিনি পরিচিত অর্থে ব্যবহৃত হবে। বাট হি ড্যাশ ইন এ পুয়ার ফ্যামিলি, তিনি দরিদ্র ফ্যামিলিতে কি হয়েছিলেন, এটা বলো কি হবে? Was ওয়াজ born. ওয়াজ বর্ন। বর্ন কোথা থেকে আসলো? বর্ন আসলো কোথা থেকে? Beard থেকে। ভেরি গুড, বেয়ার থেকে বর্ন আসলো। এগুলো খেয়াল রাখতে হবে কিন্তু। আমরা কিন্তু অনেকেই জানি না যে বর্ণের জন্ম কোথা থেকে। বর্ণ হচ্ছে বেয়ার থেকে আসছে আর কি। এই বেয়ার অর্থ সহ্য করা, এই বেয়ার অর্থ বহন করা, আবার এই বেয়ার অর্থ হচ্ছে ভালুক। একটা দিয়ে কত কিছু বোঝায় আর কি। দেখো, ওকে, তাহলে অল্পবিদ্যা ভয়ঙ্কর কেন? যারা কম জানে তারা বিপদে পড়বে। যারা জানে বেয়ার অর্থ ভালো, তারা তো এটা মিলাতেই পারবে না কোনোভাবে যে আবার ভালো কোথায় বসাবো। সো এইভাবে কিন্তু বুঝতে হবে আমাদের আর কি। তো হি ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি। আচ্ছা বলো তো, ইজ বর্ন দিলে কি সমস্যা হতো? ওয়াজ বর্ন কেন দিলাম? হি ইজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি, ইজ বর্ন দিলে কি সমস্যা হতো বলো, কে পারে? তিনি আগে জন্মেছে, এখন জন্মায়। এটা পাস্ট হয়, এর জন্য Past ওয়াজ দেওয়া হয়েছে। মানে জন্মগ্রহণটা আগে হয়েছে। আগে হয়েছে। জি, জন্মগ্রহণটা অতীতে হয়েছে, সেজন্য এটা পাস্ট টেন্স হবে। গুড। বাট ডায়ার নিডস মানে অতি প্রয়োজন। কুড নট ড্যাশ ইজ পটেনশিয়ালিটি। এই যে কুড নট, ক্যান নট, শুড নট, মডেলে পরে ভার্ব কি বসে বলো? আর ওয়ান। ভার্ব 1। তাহলে এটা কি হবে উত্তর? ইনগালফ। এনগালফ। ভেরি গুড। তাহলে ডায়ার নিডস অতি প্রয়োজন, কুড নট এনগালফ হিজ পটেনশিয়ালিটি। পটেনশিয়ালিটি মানে সম্ভাবনা, তার যে প্রতিভা, মানে অতি দারিদ্রতা তার প্রতিভাকে গ্রাস করতে পারেনি। গ্রাস মানে একদম গিলে খাওয়া।
when যখন the first world war broke out, বলতো ব্রেক আউট অর্থ কি? ব্রেক আউট, এই দুটা স্যার ফ্রেজ সংগঠিত না। ব্রেক আউট, ব্রেক আউট। আরেকটা তো তোমাদের খুব পরিচিত, এটা তো সবার মুখস্থ আছে, সেটা হচ্ছে ব্রেকআপ, তাই না? মুখস্থ না এটা? ব্রেকআপ, ব্রেকআপ মানে কি তাই বলো আগে। আমরা যে বারবার খালি এগুলো শুনি যে ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। হোয়াট ইজ ব্রেকআপ? ভেঙে ফেলা। ভেঙে ফেলা। তাহলে এটা হলো ব্রেকআউট হচ্ছে জাস্ট উল্টা। ভেঙে ফেলা মানে হচ্ছে ভেঙে ফেলা না, ব্রেকআপ মানে শেষ হয়ে যাওয়া। ব্রেকআপ মানে শেষ হয়ে যাওয়া, শুধু ব্রেক মানে ভেঙে ফেলা আর কি। হ্যাঁ, তাহলে ব্রেকআপ যদি শেষ হয় তাহলে ব্রেকআউট কি হবে? শুরু হওয়া। এক্স্যাক্টলি, শুরু হওয়া। তো সবাই মনে রাখবা আর কি, ব্রেকআপ যদি শেষ হয় আর শুরু হলে হবে ব্রেকআউট। এই ব্রেকআউটটা আমরা আর কেউ বলি না, কিন্তু ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ হয়েছে খালি এগুলোই শুনি আর কি। কিন্তু ব্রেকআউট হয়েছে এরকম শুনো নাই তোমরা, কারণ শুনি না, কারণ আমরা নিজেরা বলি না তাই শুনি না আর কি। কারণ কেউ তার ঘোষণা দিয়ে কিছু ব্রেকআউট করে না। এই যে দেখো এরা ঘোষণা দিয়েছে আর কি, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রেক আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তাহলে খাতায় লিখে রাখো সুন্দর করে যে ব্রেকআউট হচ্ছে শুরু হওয়া। হি ড্যাশ দ্য আর্মি, তিনি আর্মিতে কি করেছিলেন বলো? জয়েন্ট the army. জয়েন্ট হবে, গুড, ইডি হবে। আফটার দ্য ওয়ার, যুদ্ধের পর, হি ড্যাশ টু রাইট পোয়েমস, তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন। বিং Being Began to write. বিগেন began হবে, began, began, B-E-G-N, he began to write poems, তিনি কবিতা লিখতে শুরু করলেন। He wrote specially for the downtrodden, তিনি বিশেষভাবে লিখেছেন পদদলিত মানুষদের জন্য লিখেছেন, তিনি মানে অসহায় মানুষদের জন্য লিখেছেন। He dash the Shelley of বাংলা লিটারেচার, কি হবে? বাংলা সাহিত্যে তিনি, তাকে শেলি বলা হয়। তিনি কি নিজে নিজেকে শেলি বলেন নাকি মানুষ তাকে শেলি বলেন? তাহলে আগে বলো এই লাইনটা অ্যাক্টিভ না প্যাসিভ? স্যার প্যাসিভ সেজন্য উত্তর হবে ইজ কল্ড। তাকে বাংলা সাহিত্যে শেলি বলা হয়। শেলি চিনো? শেলিকে? উনি একজন কবি। বলো তো শেলি ছেলে না মেয়ে? ছেলে। বাংলাদেশে হলে কারো নাম, ছেলেদের নাম কি শেলি হবে? বাংলাদেশে যদি শুনো No. কারো নাম শেলি, তাহলে কি বলবা? শেলি আমার খালা, তাই না? মানে অরিজিনালি কিন্তু শেলি আমার খালা আর কি, আমার খালার নাম শেলি। তোমাদের কেউ আছে শেলি? নেই। তাহলে শেলি কিন্তু এখানে একটা ফেমিনিন জেন্ডার না, এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। ওকে, তারপরটা দেখো, হিজ পোয়েমস এন্ড সংস, তার কবিতা এবং গানগুলো ড্যাশ দ্য বেঙ্গালিস ইন লিবারেশন ওয়ার, কি হবে? ইন্সপায়ার্ড ইন্সপায়ার্ড, তার কবিতা এবং গানগুলো বাঙালিদেরকে অনুপ্রাণিত করেছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়। সো উই শুড ড্যাশ হিজ ফুটপ্রিন্টস ইন আওয়ার লাইফ, তাই আমাদের উচিত তার পদাঙ্ক অনুসরণ করা। কি হবে এটা? ফলো বলো তো, ফলোর সাথে এস বাই ইডি কেন হলো না বলো, ব্যাখ্যা কি? স্যার শুডের পরে ভার্ব শুডের পরে ভার্ব ওয়ান হয়, একটু শুনি তো দেখি। আর ভার্ব ওয়ান হয় আর কি কার কার পরে? কয়টা মডেল আছে বলো, মডেল কয়টা শিখিয়েছি বলো? মডেল অক্সিলারি ভার্ব কয়টি? স্যার 12টি। একদম পিওর মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে 12টি। কে বলতে পারবে বলো 12টি? স্যার আমি বলি, হ্যাঁ বলো। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উড, মাস্ট, নিড, ইউজড টু, অট টু। আচ্ছা, সবাই কি বুঝতে পারলো সুমাইয়ের কথা? পাগলি বিদ্যুৎ গতিতে বলে গেল। সবাই কি বুঝেছো তোমরা? এই 12টি মডেলের পর ভার্ব ওয়ান বসে। যখনই মডেল থাকবে এই 12টি মডেল
তখনই 12টি মডেলে পরে ভার্ব ওয়ান বসবে। আর কি বলতে পারবে বলো তো আরেকজন? তোমরা পারবে বলো? স্যার আমি বলি, বল মীরা। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওট, নিড, ডেয়ার, মাস্ট, ওট টু। ভেরি গুড, নিড, ডেয়ার, মাস্ট, অট টু। আচ্ছা, তাহলে এই 12টা হচ্ছে তোমাদের মডেল, এরপরে বসে ভার্ব ওয়ান। আচ্ছা, মডেলের পর যদি কখনো দেখো যে মডেলের আগের সাবজেক্টটা হচ্ছে মানে প্যাসিভ হবে আর কি, তখন কি করতে হয়? মডেলের পরে ভার্ব ওয়ান দিব না কিভাবে কি করতে হয় বলো? আমি আবার বলছি তোমাদের, মডেলের আগের ভার্বটা যদি দেখো যে মানে প্যাসিভে হবে, যেমন মনে করো এই দুটোকে বাদ দেই, ধরো লিখে দিলাম আমি হচ্ছে বুক, এখানে আছে মনে করো শুড, ব্র্যাকেটে আছে মনে করো যে রিড। আচ্ছা, তাহলে এখন দেখো তোমার মডেল হচ্ছে শুড, শুডের আগে আছে হচ্ছে বুক। এখন বই আর ভার্ব হচ্ছে রিড, পড়া। বই কি নিজে নিজেকে পড়বে নাকি বই মানুষের দ্বারা পড়া হবে বলো তো? স্যার মানুষের দ্বারা পড়া হবে। তাহলে আগে বলো এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ। তো প্যাসিভ হলে মডেলের পর আমরা জানি ভার্ব ওয়ান হয়, কিন্তু প্যাসিভ হলে কি করতে হবে? স্যার বি দিয়ে Be ভার্ব 3 দিব। বি দিয়ে ভার্ব থ্রি হবে। তাহলে এটা অ্যান্সারটা কি হবে বলো? বুক শুড বি রেড। বুক শুড বি রেড। উচ্চারণটা হবে রেড কিন্তু বানানটা হবে সেম। তাহলে উত্তরটা হবে এটা বি। দেখো অনেকে কিন্তু এটা উচ্চারণ অনেকেই ভুল করে আর কি। অনেক দেখি যে আমি ইউটিউবে দু একটা ভিডিও দেখি, সেদিন দেখি এক টিচার মনে হয় ক্লাস নিচ্ছিলেন, বলতেছেন এটা রিড, রিড শুড বি রিড। তো টিচারই যদি এরকম ভুল করে তা আমার শিক্ষার্থীরা কি করবে আর কি। তো সেজন্য এগুলো কিন্তু কেয়ারফুল থাকতে হবে, ওগুলো কেমন টিচার কে জানে আর কি। তো এগুলো জেনে টিচারগিরি করতে হবে আর কি। হ্যাঁ, কারণ এই ভিডিওগুলো আপলোড হচ্ছে, মানে ভুল তো পড়ানো যাবে না, কারণ সবাই দেখবে আর কি, সবাই দেখছে এগুলো। সেজন্য হচ্ছে সবাইকে কেয়ারফুল থাকতে হবে। বেশিরভাগ দায়িত্ব হচ্ছে টিচারদের, টিচারদের হচ্ছে খুবই কেয়ারফুলি এগুলো পড়াতে হবে আর কি। তো তোমরা এগুলো শিখে নিবে ভালো করে, যে রিড যখন ভার্ব টু এবং ভার্ব থ্রি হয় তখন উচ্চারণটা হয় রেড কিন্তু বানানটা হয় সেম। সো এটা উত্তর হবে বুক শুড বি রেড। কেন শুড বি রেড হলো তোমরা কি বুঝতে পেরেছো বা কেউ বুঝো না এমন আছো? নো স্যার বুঝেছি। ঠিক আছে, বুঝে থাকলে খুবই ভালো। এখন আরেকবার চোখ বুলাও সবাই রাইট ফর্ম অফ ভার্বের দিকে, যে এই যে 10টা অ্যান্সার, তোমরা খাতার দিকে তাকাও, অ্যান্সার 10টা খাতায় লিখেছো না তোমরা? জি স্যার। এখন মিলাবা যে এই 10টার কোনটার ব্যাখ্যা তোমার অজানা এখন পর্যন্ত, যে স্যার এটার ব্যাখ্যাটা আবার একটু বুঝিয়ে দেন, কেন এটা হলো, কোনটার ব্যাখ্যা বলতে হবে আমাকে। যে কেন ইডি হলো, কেন এটা আইনজি হলো, কেন এটা কিছুই হলো না, এস বাই এস ইডি আইনজি কিছুই হলো না, যা আছে তাই হলো কেন, এরকম কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাকে এক্ষুনি করো। সবাই বুঝতে পেরেছো? তার মানে কোয়েশ্চেন কোনো নেই যেহেতু, সবাই কি বুঝতে পেরেছো? সেটাও কথা বলবে না বুঝতে পেরেছো কিনা। জি স্যার বুঝেছি। এই ব্যাচটা ঠিক হলো না না এদের। এই যে আফিফা মানে রাকা, রায়তা, ফার্স্ট ক্লাস স্টুপিড, তারপরে হচ্ছে তোমার শাহিদা, প্রথম শ্রেণীর স্টুপিড আর কি, শিফা, এরা যারা হচ্ছে নূরজাহান, যারা ক্লাসে জয়েন করে চোরের মতো চুপ করে বসে থাকে, এরা হচ্ছে প্রথম শ্রেণীর স্টুপিড। এই যে রূপো,
প্রথম শ্রেণীর স্টুপিড আর কি। সব টিচারের ক্লাসে সেম করো, আমি শুনেছি তো। কোনো রিপ্লাই দাও না, চুপ করে বসে থাকে। এটা কোন ধরনের ক্লাসে তোমরা জয়েন করো আর কি? 100 জনের মধ্যে 21 জন ক্লাস করতেছো, তো যারা ঘুমাচ্ছে তারাই তো ভালো করতেছে। তাহলে তো ঘুমাও, যদি ক্লাসে জয়েন করে যদি কথাই না বলো, টিচার যখন তোমাকে মানে প্রশ্ন জিজ্ঞেস করছে যদি অ্যান্সারই না দাও, তাহলে ক্লাসে জয়েন করে লাভটা কি? নাকি নামমাত্র ক্লাসে জয়েন থেকে তোমরা কি মানে অন্য কাজ করো, নাকি ঘুমিয়ে থাকো? তোমাদের ক্লাস তো নেওয়া দরকার, একদিন তোমাদের বাবা মার সাথে একদিন ক্লাস নেওয়া দরকার আর কি। যে এই ধরনের ক্লাস করে লাভটা কি? যারা চুপ করে ক্লাসে জয়েন করে ক্লাসের সামনে থাকে না, টিচারের কথা শুনে না, যারা যারা রিপ্লাই দেয় না, জোর করে করে 2-4 জনকে দিয়ে আমি কথা বলাতে হয় আর কি। আমাকে প্রত্যেকটা টিচারই আমাকে এই ক্লাস 10-এর ব্যাপারে আমাকে কমপ্লেন দিয়েছে আর কি, যে স্যার ওরা রেসপন্স করেন আর কি। টিচার কি একাই বকবক করে যাবে? তোমরা বুঝতে পারছো কিনা সেগুলো রিপ্লাই দিতে হবে না? স্যার আমরা কয়েকজন রিপ্লাই দেই, কিন্তু যখন ক্লাস শেষে সালাম দেওয়ার পর্ব আসে তখন সবাই রিপ্লাই দেয়। না, তার মানে কি? তার মানে এরা হচ্ছে জয়েন করে, শুরুতে জয়েন করে জাস্ট হাজিরাটা কনফার্ম করে যে আমি আসি আর কি ক্লাসে। এটা কোন ধরনের বেয়াদবি আর কি এগুলো? টিচার পড়াতে পড়াতে চিৎকার করতে করতে টিচার মানে শেষ হয়ে যাচ্ছে। যেহেতু কলেজে বা স্কুলে এখন যেতে পারছো না, ঘরে বসে ক্লাস, এটাই হচ্ছে বেস্ট ওয়ে এবং একমাত্র ওয়ে আমি বলবো। ভাই, কিছু না হওয়ার চাইতে কিছু হওয়া তো ভালো। সামথিং ইজ বেটার দেন নাথিং। যেখানে ক্লাসই হচ্ছে না সেখানে যদি আমরা জুমে ক্লাস নিতে পারি, এটা তো অনেক ভালো। ওই বুয়েট কম্বাইনে দেখো গিয়ে, ওদের হচ্ছে ফেসবুক লাইভে নাকি ক্লাস হচ্ছে, আমি যতটুকু মানে শুনেছি আর কি। আর আমরা কি সুন্দর একদম লাইভ ক্লাস নিচ্ছি জুমে। আমি কথা বলছি, তুমি শুনতেছো, তুমি আমাকে বলছো, আমি শুনতে পাচ্ছি। যে কি ধরনের বিহেভিয়ার তোমাদের! এর আগেও অনেকবার বলার পর তোমরা তোমার শুধরাচ্ছ না। মানে ক্লাসে কি কারণে জয়েন করো? তোমাদের প্রত্যেকের মানে প্যারেন্টস কে নিয়ে বসাবো আর কি নেক্সট ক্লাসে। প্যারেন্টস কে নিয়ে বসাবো আর কি। তোমার ক্লাস করার দরকার নেই, জয়েন করে তোমার বাবা মাকে রাখবা এখানে। আমি কথা বলবো যে কি সমস্যা তোমাদের, তোমরা মানে তোমাদের বাবা মা জানে কিনা এগুলো, যে তোমরা ক্লাসে জয়েন করে চুপ করে বসে থাকো? কি ধরনের ক্লাস করো তোমরা এগুলো? রাইট ফর্ম অফ ভার্ব করাচ্ছি, একটা ইম্পর্টেন্ট জিনিস করাচ্ছি, বলো এটা বুঝি না, এটা বুঝেছি। যখন আমি ফ্লোর দেই, আমি ডাক দিলাম যে এটা নীরা বলো, এটা নাবিলা বলো, ঠিক আছে, এটা সুমাইয়া বলো, এটা মিমি বলো, আমার এই কয়েকজনই কথা বলে। আচ্ছা, এদের বাইরে যখন আমি সুযোগ দেই যে কে বলবে এটা বলো, তখন তো সুযোগটা লুফে নিতে পারো। কি ধরনের স্টুপিডিটি এটা বলো তো? এটা ডিসঅ্যাপয়েন্টিং। আমি এই যে কয়জন আসো, এই প্রত্যেকের বাবা মাকে আমি আমি কল করে এগুলো আমি আমি জানবো আর কি। আমি প্রতিষ্ঠানটা একটু স্বাভাবিক হোক, আমি এদেরকে গার্জিয়ানকে ডাকবো কি স্কুলে। কি সমস্যা এগুলো তুমি নেক্সট ক্লাসে তোমরা জয়েন করে বাবা মাকে রাখবা এখানে। তোমাদের বাবা মার সাথে আমি কথা বলবো যে তোমরা কেন ক্লাস করে মানে ক্লাসে জয়েন করে তোমরা কেন চুপ করে থাকো আর কি। এই টুকটাক শায়লা কোথায়? এই টুকটাক শায়লা কথা বলে এগুলোর এই কয়েকজনের বাইরে, আর একজনও তোমরা কথা বলতে চাও না। মনে হচ্ছে কথা বললে তোমাদেরকে কেউ জেলখানায় ধরে নিয়ে যাবে, মানে তোমাকে অ্যারেস্ট করবে আর কি। বা কথা বললে তোমাদের মানে খুব অপরাধ হয়ে যাবে, কথা বললে তোমাদের খুব ক্ষতি হয়ে যাবে। এইভাবে ক্লাস করার কোনো মানে হয় না আর কি। তোমরা 100 জনের মধ্যে 21 জন মেয়ে ক্লাস করছো, তোমরা বুঝো যে তোমরা 21 জন মেয়ে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, মানে বেস্ট অফ দ্য বেস্ট। এই 21 জন মেয়ে হচ্ছে তোমরা হচ্ছে সেরা। এই এতদিন ধরে ক্লাস করছো, আমি ঘুরে ফিরে দেখতেছি এরাই ক্লাস করতেছো নিয়মিত। কত ভালো তোমরা চিন্তা করতে পারছো যে আমার স্কুলের 100 জনের মধ্যে যদি বেস্ট তালিকা করা হয়, তাহলে মানে 21 জন হচ্ছে বেস্ট পদক পাবে। তোমাদের কিছুটা আগ্রহ আছে বলেই তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠে তোমরা ক্লাসে জয়েন করেছো। তাহলে সেটাকে সার্থক করার জন্য তোমাদের তো পার্টিসিপেট করতে হবে, টিচারের সাথে কথা বলতে হবে। কমিউনিকেশন গ্যাপ তৈরি করা যাবে না, কমিউনিকেট করতে হবে টিচারের সাথে। কেন এগুলো বুঝো না? যেহেতু ঘুমটাই নষ্ট করে তুমি ঘুম থেকে উঠে যেহেতু ক্লাসে জয়েন করেছো,
তাহলে আমি সর্বোচ্চটাই নেওয়ার চেষ্টা করি স্যারের কাছ থেকে। এই ধরনের মেন্টালিটি গড়ে তুলতে হবে আর কি, কেমন? তা নাহলে কিন্তু হবে না। তো ঠিক আছে, অনেক কথা বলেছি। জানি না তোমরা শুধরাবা কিনা আর কি। নেক্সট ক্লাসে হয় শুধরাবা, অথবা ক্লাসে জয়েন করার কোনো দরকার নাই আর কি। আমি মনে করি যদি চুপ করে বসে থাকো, আর চুপ করে বসে থাকলে বাবা মাকে বলবা যে আমার ক্লাস ভালো লাগে না, জয়েন করে তোমার বাবা মাকে বসিয়ে দিও, আমি ওনার সাথে কথা বলবো আর কি। এবং আমি জানি আমি বাবা মার সাথে কথা বললে ওনারা এটাই বলবেন যে স্যার আমি তো জানি না এটা, আমি তো জানি ক্লাস করে আমার মেয়ে, এটাই বলবেন আর কি ওনারা। আমি ফোন দেওয়ার পরে এটাই আমি শুনবো ওনাদের কাছ থেকে। স্টুপিডিটি বন্ধ করো, বন্ধ করে ক্লাসে মনোযোগী হও আর টিচারদের সাথে কথা বলো আর কি। যে যেখানে কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেনে অ্যান্সার দিবা, না পারলে বলবা যে সরি স্যার। টিচাররা যখন বলবেন যে তোমরা বুঝতে পেরেছো, রিপ্লাই দিবে যে জি স্যার বুঝেছি, অথবা না স্যার বুঝিনি। টিচার 10 বার করে বলে যে বুঝেছো বুঝেছো, তোমরা রিপ্লাই দাও না। ঠিক আছে, আজকের মতো রাখছি, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। Assalamualaikum, sir. আসসালামু আলাইকুম স্যার। Assalamualaikum. আসসালামু আলাইকুম।